গুড ইভিনিং অ্যাসপিরেন্টস। লাস্ট ক্লাস আমি করিয়েছিলাম, তোমরা জানো লাস্ট আমি একটা এক্সাম ওরিয়েন্টেড সিজিএল এর একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আমি কিন্তু ক্লাস করিয়েছিলাম। সেখানে আমরা বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। তারপর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিয়ে একটা ক্লাসও করিয়েছি আমি, সেটা পুরোটা কমপ্লিট হয়নি। ওটা আমরা হাফ করিয়েছিলাম। ওটার পার্ট 1, ওটা পার্ট 2 কিন্তু খুব শীঘ্রই ওটা আমি করব। হ্যাঁ, তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক করানো শুরুর আগে একটু বলি, আমি শিবু সরকার, আইলিপের কনস্টিটিউশনের ফ্যাকাল্টি। হ্যাঁ, আর প্রত্যেককে তোমাদের যারা অ্যাসপিরেন্টস প্রত্যেককেই আমাদের অনলাইন প্ল্যাটফর্মে ওয়েলকাম, স্বাগত। তো আগেও বলেছি আমি যে কোনো টপিক, কোনো কিছু পড়ার আগে একটু মন দিয়ে সবকিছু করবে, চাকরি কিন্তু পাওয়ার খুব ইজি। কারণ আমরা আগেও শুনেছি সরকারি চাকরি পাওয়া খুব কঠিন, এখনো শুনছি, ভবিষ্যতেও শুনব। কিন্তু তার মধ্যে যাদের পাওয়ার, তারা কিন্তু একটা না একাধিক চাকরি পাচ্ছে। তো যদি মন দিয়ে পড়াশোনা করা যায়, সঠিক স্ট্র্যাটেজিতে পড়াশোনা করা যায়, চাকরি কিন্তু একটা না অনেকগুলো পাওয়া যায়। এই কঠিন পরিস্থিতির মধ্যেও বলবো, প্রতি বছর রিক্রুটমেন্ট হচ্ছে, পুলিশের রিক্রুটমেন্ট হচ্ছে, সিজিএল, রেল, ব্যাংক, ডাব্লিউবিসিএস, প্রত্যেকটায় একটু যদি স্ট্র্যাটেজি মেনটেন করে ঠিকঠাক করে পড়া যায়, এক না একাধিক চাকরি পাওয়া যায়। তো আজকে যে টপিকটা তোমাদের আমি ক্লাস করাবো সেটা হচ্ছে পার্লামেন্টের একটা পার্ট, লোকসভা। কারণ পুরো পার্লামেন্ট টপিক আমি একটা ক্লাসে কমপ্লিট করাতে পারবো না, অনেকটা লেন্থি হয়ে যাবে ভিডিওটা। হ্যাঁ, তোমাদেরই সমস্যা হবে, যার জন্য এটা আমি পার্ট ওয়াইজ করবো। প্রথমে আমি লোকসভার পার্টটা আজকে একটু তোমাদের দেখাবো। আবারও বলছি, ভিডিওটা ভালো করে দেখবে, একটা পেন একটা খাতা নিয়ে বসবে, কারণ আমি কিন্তু ম্যাক্সিমাম ইনফরমেশন মুখে বলবো, এমন নয় যে বোর্ডে এখানে লেখা থাকবে, এমন কিছু নয় কিন্তু। হ্যাঁ, সুতরাং পেন আর খাতা নিয়ে বসবে, তোমার যেটা মনে হবে সঙ্গে সঙ্গে খাতায় সেটা লিখে নেবে, ভিডিও মাঝখানে স্কিপ করবে না। হ্যাঁ, পুরোটা দেখবে। আমি আবারও বলছি এবং গ্যারান্টি দিয়ে বলছি, পুরোটা যদি দেখো, লোকসভা থেকে যে কোনো পরীক্ষায় যে কোনো কোশ্চেনের অ্যান্সার কিন্তু পারা ইজি হয়ে যাবে যদি একবার এই ভিডিওটা দেখে এমসিকিউ সলভ করো। হ্যাঁ, তো বেশি আর কথা না বাড়িয়ে আমি শুরু করছি। দেখো, পার্লামেন্টের হাউসটা মানে যেটা ডিজাইনটা চেঞ্জ হয়েছে তোমরা জানো। দেখো, এখন যেটা চেঞ্জ হয়েছে এই মুহূর্তে যেটা আছে আমাদের পার্লামেন্টের হাউস, দেখতেই পাচ্ছ কত সুন্দর বিল্ডিংটা। হ্যাঁ, তো সেভাবেই করা আর কি। এখানে লোকসভার জন্য এবং রাজ্যসভার জন্য আলাদা করে সব করা হয়েছে সব। হ্যাঁ, এবং জয়েন্ট সিটিং এর জন্য আলাদা হাউস করা আছে, সেখানে নাম্বার অফ সিটসও অনেক বাড়ানো হয়েছে। এবং কেন বাড়ানো হয়েছে সেটা আমি যখন ভিডিওটা পুরোটা দেখবে বুঝতে পারবে যে এই নাম্বার অফ সিটসটা কেন বাড়ানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট যে পার্লামেন্টের হাউস নিউ দিল্লিতে আছে সেটার ছবি, ঠিক আছে। যাও, পার্লামেন্টের নিয়ে একটু বেসিক কথা বলে নি। হ্যাঁ, শোনো সেটা আগে। আমি আগের ক্লাসেই তোমাদের বলেছিলাম যে আমাদের ভারতীয় যে সংবিধান, সেই সংবিধান পার্ট ওয়াইজ ডিভাইড করা, সেটা বলেছিলাম। তার আগে একটু বলবো এই টপিকটা যেটা পার্লামেন্ট, সেটা কি অ্যাকচুয়ালি পার্লামেন্ট। না, বাংলায় এটাকে সংসদ বলা হয়। কি বলা হয়? সংসদ বলা হয়। বাংলা সংসদ বলা হয়। ইংলিশে এটাকে আমি পার্লামেন্ট বলি। এটা হচ্ছে লেজিসলেটিভ অর্গান। হ্যাঁ, এটা হচ্ছে লেজিসলেটিভ অর্গান অফ ইউনিয়ন গভর্নমেন্ট। তাহলে বাংলায় বলি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে দেশের জন্য আইন তৈরি করা, পুরো দেশের জন্য বা ভারতের যে কোনো একটা পার্টির জন্য সংবিধানকে চেঞ্জ করা, পাল্টানো, এই পাওয়ারটা কিন্তু বা অ্যামেন্ড করা, এই পাওয়ারটা কিন্তু পার্লামেন্টের হাতে রয়েছে। সেটা নিয়ে ডিসকাশন, তার একটা হাউস নিয়ে ডিসকাশন আজকে। ওকে, তো আগে ক্লাসেই বলেছিলাম ভারতীয় সংবিধান পার্ট ওয়াইজ ডিভাইড করা আছে। হ্যাঁ, সেই পার্টের কোন পার্টে আমাদের পার্লামেন্ট আলোচনা করা আছে সেটা আগে জেনে নাও, কারণ এটা এমসিকিউতে আসতে পারে এবং বিভিন্ন পরীক্ষাতে আসছেও। পার্ট 5-এ আমাদের এই পার্লামেন্ট নিয়ে আলোচনা করা আছে। পার্ট 5-এ আমাদের এই পার্লামেন্ট নিয়ে আলোচনা করা আছে। এর আগেও আমি এটাও বলেছিলাম তোমাদের যে এটা কিন্তু আর্টিকেলস ওয়াইজও ডিভাইড করা আছে। তো কোন আর্টিকেলস গুলো পার্লামেন্টের সাথে রিলেটেড এবং পার্লামেন্ট নিয়ে ডিসক্রিপশন গুলো কভার করে, ডিটেলসে আলোচনা করে, সেটাও জানো। আর্টিকেলস হচ্ছে 79 থেকে 122। এটাও কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের জন্য। আর তার আগে আমি বলেছি অলরেডি যে পার্লামেন্ট হচ্ছে লেজিসলেটিভ অর্গান।
लेजिस्लेटिव ऑर्गन ऑफ ইউজি। ইউজি मतलब ইউনিয়ন গভর্নমেন্ট। হ্যাঁ, সেটা কি বলেছি অলরেডি, যে দেশের জন্য আইন তৈরি করা, সংবিধানকে চেঞ্জ করা, এটাই কিন্তু পার্লামেন্টের কাজ। আচ্ছা, যাও এবার আমরা বেসিক ইনফরমেশন বুঝতে পারলে চলে যাচ্ছি আমরা নেক্সট যে আইটেম যেটা আছে। কোনো কিছু বুঝতে না পারলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করবে। হ্যাঁ, আমরা চেষ্টা করব তার প্রত্যেকটার অ্যান্সার দেওয়ার। যেটা আমরা লাস্ট যে আমি এক্সাম ওরিয়েন্টেড ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু কিছু কোয়ারিজ এসেছিল, সেগুলো কিন্তু অ্যান্সার আমি দিয়েছি। সুতরাং কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমরা নিচে যে কমেন্টস আছে সেই কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার। হাউসেস অফ পার্লামেন্ট মানে পার্লামেন্ট যেটা আছে সেখানে কিন্তু হাউস, দুটো হাউসে কিন্তু ডিভাইড করা আছে আমাদের এই পার্লামেন্টটা। এবার সেটা কি কি? পার্লামেন্টে যে দুটো হাউস রয়েছে, একটাকে আমরা বলি লোকসভা, আর একটাকে আমরা বলি রাজ্যসভা। রাজ্যসভা, ঠিক আছে? তাহলে পার্লামেন্টের যে দুটো হাউস কি কি? একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। এছাড়াও পার্লামেন্টের আরেকটা যেটা অর্গান রয়েছে সেটা প্রেসিডেন্ট। আমি অলরেডি লাস্ট ক্লাসে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড ক্লাসে আমি বলেছিলাম, তো সেটা নিয়ে আমি ডিটেলসে যাচ্ছি না, যেহেতু অলরেডি আমি লাস্ট ক্লাসে বলেছি। হ্যাঁ, লোকসভা নিয়ে যেহেতু আমাদের ডিসকাশন আমি শুরুতেই বলেছিলাম, তো লোকসভাটা নিয়ে একটু ডিটেলসে আমরা যাব। তার আগে একটু বলবো, লোকসভা আর এই রাজ্যসভা যে দুটো হাউসের কথা আমরা বলছি, এই নামটা লোকসভা আর রাজ্যসভা হিন্দি নাম, হিন্দিতেও ওকে লোকসভা রাজ্যসভা বলা হয়, বাংলাতেও এটাকে লোকসভা রাজ্যসভা বলা হয়। কিন্তু সেটা কিন্তু আগে ছিল না। আগে এই লোকসভাকে বলা হতো হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, এটা বলা হয় হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বলা হয় এটাকে। এটা আরো অনেক নাম আছে, এটাকে হাউস অফ দ্য পিপল বলা হয়, হাউস অফ দ্য পিপলও বলা হয় এটাকে। হ্যাঁ, এটাকে আমরা লোয়ার হাউসও বলি, পার্লামেন্টের লোয়ার হাউসও বলি এটাকে আমরা। এটাকে আমরা ফার্স্ট চেম্বার বলি পার্লামেন্টে, এগুলো সব মনে রাখবে, ফার্স্ট চেম্বার বলি এটাকে আমরা। এগুলো সব লিখে নেবে কিন্তু তোমরা। হ্যাঁ, প্রত্যেকটা ইনফরমেশন যেগুলো এখানে আমি বলছি সব কিন্তু লিখে নেবে। হ্যাঁ, আচ্ছা, আরো কি রাজ্যসভার নাম আছে এরকম, এটাকে আমরা কাউন্সিল অফ স্টেট বলি, কাউন্সিল অফ স্টেটস বলি এটাকে আমরা। এটাকে আমরা আপার হাউস বলি, এটাকে আমরা সেকেন্ড চেম্বারও বলি, সেকেন্ড চেম্বার। হ্যাঁ, তো এটাকে আমরা হাউস অফ এল্ডার্স বলি, আমরা অত লিখছি না, এটাকে আমরা হাউস অফ এল্ডার্সও বলি, হাউস অফ এল্ডার্সও কিন্তু বলি এটাকে আমরা। এটাও কিন্তু তোমরা লিখে নিতে পারো। হ্যাঁ, এবার যেটা বলার ছিল, লোকসভা রাজ্যসভা এই যে নামটা, এটা কিন্তু হিন্দি নাম, হিন্দিতে। হ্যাঁ, যেটা আগে কিন্তু কনস্টিটিউশনে বলা ছিল না, যখন ভারতীয় সংবিধান ইমপ্লিমেন্ট হয়েছিল। হ্যাঁ, তো এটা কবে নেওয়া হয়েছে সেই সালটাও একটু মনে রাখতে হবে, ইয়ারটাও মনে রাখতে হবে, সেটা 1954। এই সালটা মনে রাখবে, এই ইয়ারটা মনে রাখবে। এই ইয়ারে কিন্তু পার্লামেন্টের দুটো হাউস, লোকসভা এবং রাজ্যসভা, যেটার নাম লোকসভা এবং রাজ্যসভা করা হয়েছিল 1954। দ্যাটস অল। এটা নিয়ে আমরা বেশি ডিসকাশন করব না। চলে যাচ্ছি আমরা পরের যে আমাদের ডিসকাশন রয়েছে সেটা যাচ্ছি আমরা। দেখো কি বলা আছে, কম্পোজিশন অফ দ্য লোকসভা, আর্টিকেল 81 এ লেখা আছে, আগে বলেছি। হ্যাঁ, যেটা বলার আর্টিকেল 81 এ লেখা আছে যে 81 এ লেখা আছে যে আমাদের কম্পোজিশনটা কিভাবে হয় পার্লামেন্টের। ঠিক আছে, সেটা নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে পয়েন্টস করে দেওয়া আছে, ইনফরমেশন গুলো দেওয়া নেই, ইনফরমেশন গুলো আমি দিচ্ছি, তোমরা খাতায় লিখে নেবে। ঠিক আছে, যে কম্পোজিশন বলতে এখানে আমাদের লোকসভাতে ম্যাক্সিমাম কতজন মেম্বার্স রয়েছে, রাজ্যসভা এই প্রেজেন্ট স্ট্রেংথটা কত আছে এই মুহূর্তে, কিভাবে এটা সিটটাকে চেঞ্জ করা যায়, এগুলো কয়েকটা ইনফরমেশন আমরা আলোচনা করব, যেগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেশি ডিটেলস আমরা যাব না, কারণ সামনে যে পরীক্ষাগুলো আছে, WBCS হোক,
রেল হোক, ব্যাংক হোক, সেখানে যে ধরনের কোশ্চেন আছে আমরা সেইটুকুর মধ্যেই পড়বো, কারণ এটা কিন্তু একাডেমিক ক্লাস নয়, এক্সাম ওরিয়েন্টেড ক্লাস এবং কম্পিটিটিভ সেকশনের জন্য। কিন্তু ম্যাক্সিমাম স্ট্রেন্থ, যেটা আমাদের লোকসভার ম্যাক্সিমাম স্ট্রেন্থ, ভালো করে শুনবে, এটা আগে 552 ছিল, ভালো করে শুনবে। অ্যাট প্রেজেন্ট এই ম্যাক্সিমাম স্ট্রেন্থটা 550 আছে, মানে এখানে 550 প্লাস 2 লিখছি আমি। 2 কেন? কারণ এই দুটো সিট এখানে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য রিজার্ভ করা ছিল, যেটা আমাদের দেশে যখন সংবিধান চালু হয় 1950 26 জানুয়ারি থেকে, তারপরের থেকে কিন্তু চলে আসছে, যেটা রিসেন্টলি তুলে দেওয়া হয়েছে। রিসেন্টলি বলবো না, 2019 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 104th, এই অ্যামেন্ডমেন্টে কিন্তু ওই যে দুটো সিট অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য রিজার্ভ করা ছিল, সেটা কিন্তু তুলে দেওয়া হয়। ওকে, তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে কোন অ্যামেন্ডমেন্টে এই দুটো সিট যেটা লোকসভাতে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য রিজার্ভ করে রাখা হতো, সেটা তুলে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, অ্যামেন্ড করে দেওয়া হয়েছে, অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এক্সামের জন্য, মনে রাখবে এটা। তাছাড়াও প্রেজেন্ট ম্যাক্সিমাম স্ট্রেন্থ কত, এগুলো কিন্তু এক্সামে দেয়, এটাও কিন্তু শুনবে, হ্যাঁ, এটাও কিন্তু মনে রাখবে। এইবার প্রেজেন্ট স্ট্রেন্থ যেটা 545 ছিল 2019 পর্যন্ত, টিল 2019, তারপর ওটা এখন 543 আছে। তোমরা জানো কয়েকদিন আগেই, মাসখানেক আগেই লোকসভার ইলেকশন কমপ্লিট হলো, সেখানে তোমরা জানো যে টোটাল ভারতকে 543 কিন্তু এমপিস ইলেকশনটা কিন্তু হয়েছিল। হ্যাঁ, তো প্রেজেন্ট যেটা স্ট্রেন্থ সেটা 543, যেটা 2019 পর্যন্ত 540 ছিল। কেন? এই যে দুটো বললাম না, সিট সরিয়ে দেওয়া হয়েছে অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য, যেটা রিজার্ভ করা ছিল, সো 543। এবার এই 543 এর মধ্যে একটু ডিটেলস আমরা যাই। স্টেটগুলো থেকে 530 মেম্বার ইলেক্টেড হয়। আর 13 যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি থেকে, হ্যাঁ, মানে কেন্দ্র শাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি থেকে 13 মেম্বার লোকসভাতে রিপ্রেজেন্ট করে। স্টেট হচ্ছে 530। ওকে, আচ্ছা, এখানে দেখো পরের একটা পয়েন্ট লেখা আছে, রি-অ্যাডজাস্টেড আফটার ইচ সেন্সাস, মানে সংবিধানে বলাই আছে যে এই মুহূর্তে যে সিট লোকসভাতে রয়েছে সেটা কিন্তু চেঞ্জ হবে, সেটার জন্য একটা প্রসিডিওর আছে, তার জন্য একটা কমিশনও ফর্ম করা হয়, সেটা হচ্ছে ডিলিমিটেশন কমিশন। যে ডিলিমিটেশন কমিশনের কাজটা কি? সেন্সাসের পর আমাদের লোকসভার বা রাজ্যসভার সেখানে স্ট্রেন্থ কত হতে পারে সেটা কিন্তু চেঞ্জ করতে পারে, তার জন্য এই কমিশনটা ফর্ম করা হয়, ডিলিমিটেশন কমিশন, যেটা হ্যাঁ হয়েছিল। এবং সেটা নিয়ে একটা অ্যামেন্ডমেন্ট, লাস্ট যে অ্যামেন্ডমেন্টের উপর বেস করে আমাদের এই 543 প্রেজেন্ট স্ট্রেন্থ আর ম্যাক্সিমাম 550 চলছে, সেটা একটু তোমরা মনে রাখবে, সেটা 84 অ্যামেন্ডমেন্ট। হ্যাঁ, 84th অ্যামেন্ডমেন্ট 2001, এটা একটু ভালো করে মনে রাখবে। এই অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে এই মুহূর্তে যে প্রেজেন্ট স্ট্রেন্থ বা ম্যাক্সিমাম স্ট্রেন্থ চলছে লোকসভাতে, ওটা 2026 পর্যন্ত চলবে, 2026 পর্যন্ত চলবে। তো এটা একটু তোমরা একটু মনে রাখবে যে 2026 পর্যন্ত এটা চলবে। 84 অ্যামেন্ডমেন্ট 2001-এ হয়েছে। হ্যাঁ, তো যেটা এখন 543 রয়েছে প্রেজেন্ট আর ম্যাক্সিমাম 550, সেটা কিন্তু 2026 এর পরের থেকে চেঞ্জ হবে। তোমরা এও জানো, এখানে আর একটা জিনিস একটু তোমাদের আমি বলে দিই, যে এবার থেকে মেয়েদের জন্য, ওম্যানদের জন্য, ফিমেলদের জন্য লোকসভাতে এবং বিধানসভাতে সিট রিজার্ভ রাখার ব্যবস্থা রয়েছে, যেটা আমাদের এই শেষে এই 2024-এর একদম প্রথম দিকে শুরু, বিলটা পাস করিয়ে নিয়ে ওটা কিন্তু অ্যামেন্ডমেন্ট প্রসিডিউরটা কমপ্লিট করা হয়েছে। মানে এবার থেকে হ্যাঁ, মেয়েদের জন্য বা ফিমেলদের জন্য লোকসভাতে এবং রাজ্যসভাতে 33% সিট রিজার্ভ করে রাখা হবে, কিন্তু ওটা কিন্তু এই ইলেকশনে ইমপ্লিমেন্ট হয়নি। 2026-এর পর যখন ডিলিমিটেশন কমিশন বসিয়ে আবার সিটগুলোকে রিঅ্যাডজাস্টমেন্ট করা হবে, তারপর কিন্তু ওগুলোকে ইমপ্লিমেন্ট করা হবে। তার মানে 2026-এর পরের থেকে কিন্তু এটা চেঞ্জ হতে পারে, এই 543 যেটা বাড়তে পারে। হ্যাঁ, তো এটা একটু মনে রাখবে ডিটেলসে, কারণ তোমরা জানো WBCS এর এক্সাম প্যাটার্ন চেঞ্জ হতে চলেছে, ওটা ডেসক্রিপটিভ হতে চলেছে। তা আমি বলবো এখন থেকে তোমরা প্রত্যেকটা পয়েন্ট সবকিছু ডিটেলসে পড়ার চেষ্টা করো, অলরেডি শুরু করে দাও। হ্যাঁ, কারণ 2025 কিন্তু ডেফিনেটলি WBCS এর প্যাটার্ন ইউপিএসসি প্যাটার্নের মতো অনেকটা হতে চলেছে। হ্যাঁ, তখন তোমাদেরকে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে, ডিটেলস একটু পড়তে হবে। আর তার লাস্ট পয়েন্ট লেখা আছে, রিজার্ভেশন অফ
মানে কি বলবো, রেন্টস ফর সিট এসসি এন্ড এসটি, মানে এসটি এসটি এর জন্য, এসসি এসটি এর জন্য কিন্তু লোকসভাতে সিট রিজার্ভ করে রাখা হয়। এটা কেন বলা আছে এখানে দেখো, কারণ রাজ্যসভাতে কিন্তু রাজ্যসভাতে কিন্তু এসসি এসটির জন্য সিট কিন্তু রিজার্ভ রাখা হয় না, এটা লোকসভাতে হয়। তো এটাও কিন্তু একটু মনে রাখবে এই ইনফরমেশনটা, যে রাজ্যসভাতে কিন্তু সিট এসসি এসটির জন্য রিজার্ভ করে রাখা হয় না। চলে যাচ্ছি আমরা পরের যে আমাদের পেজটা আছে, ডিউরেশন অফ লোকসভা আর্টিকেল 83। এটা আর্টিকেল 83 তে আমাদের লোকসভার ডিউরেশনটা নিয়ে আলোচনা করা আছে। মানে কোনো একজন পার্সন লোকসভার মেম্বার হিসেবে ইলেক্টেড হওয়ার পর, কোনো একজন পার্সন লোকসভার মেম্বার হিসেবে ইলেক্টেড হওয়ার পর সে কতদিন পর্যন্ত লোকসভার মেম্বার হয়ে থাকতে পারে সেটাই আর কি। হ্যাঁ, টেনিউর বলতে পারি, সেটা আমরা 5 ইয়ার্স। ভেরি ইম্পর্টেন্ট, এক্সামে এগুলো কনস্টেবল পরীক্ষা, রেলের গ্রুপ ডির পরীক্ষা, হ্যাঁ, বা ক্লার্কশিপ টাইপের পরীক্ষা কিন্তু এই ধরনের কোশ্চেন আসতে পারে, যে লোকসভার মেম্বার যারা আছে তারা কত দিনের জন্য নির্বাচিত হয়, 5 ইয়ার্স। এছাড়াও লোকসভার যে টেনিউর সেটাও কিন্তু সেম 5 ইয়ার্স। হ্যাঁ, এখানে অনেক কিছু বলার আছে, সেটা রাজ্যসভার ক্ষেত্রে বলবো। যেমন লোকসভা কিন্তু পার্মানেন্ট হাউস নয়, 5 ইয়ার্স এর পরে এটাকে ডিসলভ করে দেওয়া যায়। মেম্বারদের ক্ষেত্রেও তাই, 5 ইয়ার্স এর পরে। কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে হাউসটা পার্মানেন্ট হয়। কিভাবে হয়, নেক্সট যে ভিডিওটা আমরা করব রাজ্যসভা নিয়ে, সেখানে আমরা ডিটেলসে আলোচনা করব। তাহলে লোকসভার যেটা টেনিউর সেটা 5 ইয়ার্স, মেম্বারদেরও টেনিউর 5 ইয়ার্স। এখানে একটু বলা, তাহলে এটা কি কখনো চেঞ্জ করা যায় সেটাও একটু মনে রাখবে। যদি কখনো এমার্জেন্সি চালু করা থাকে, ভালো করে বুঝবে, যদি কখনো এমার্জেন্সি চালু করা থাকে তাহলে কিন্তু লোকসভার টেনিউরটা অ্যাট এ টাইম 1 ইয়ার বাড়ানো যায়। হ্যাঁ, এবার ইমার্জেন্সি কি এটা নিয়ে এখন ডিটেলসে অত যাচ্ছি না, অবশ্যই আমি এটা নিয়ে ভিডিও করব, সেটা নিয়ে আমি চ্যানেলে দেবো, তখন তোমরা আরামসে বুঝতে পারবে। এখন শুধু একটুকু বলি, এমার্জেন্সি কি, ধরো বিদেশি কোনো দেশ, মানে বিদেশ থেকে কোনো দেশ আমাদের দেশকে অ্যাটাক করলো, এক্সটার্নাল অ্যাগ্রেশন হতেই পারে, বা প্রতিবেশী কোনো দেশের সঙ্গে, আমাদের নেবারিং কোনো কান্ট্রির সঙ্গে ওয়ার সাথে আমাদের দেশ ইনভলভ হয়ে গেল। ওই সময় কিন্তু দেশের নর্মাল যে সিচুয়েশনটা চলছে, যে শাসন ব্যবস্থাটা চলছে, যে রুলিংটা চলছে, ওটা চেঞ্জ হয়। তখন কিন্তু প্রেসিডেন্টের পাওয়ারটা বেড়ে যায়, প্রেসিডেন্টের হাতে সব চলে যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে ইমার্জেন্সি। এইরকম যদি ইমার্জেন্সি সিচুয়েশন অ্যারাইজ করে, ওর মধ্যে কিন্তু ইলেকশন করানো পসিবল না। হ্যাঁ, এটা একটু মনে রাখবে, ওর মধ্যে কিন্তু ইলেকশন করানো একদমই পসিবল না। এই সময় ইলেকশন না করিয়ে লোকসভার টেনিউরটাকে অ্যাট এ টাইম 1 ইয়ার বাড়িয়ে দেওয়া যায়। তার মধ্যেও যদি এই ওয়ারের এই এমার্জেন্সিটাকে না কাটিয়ে আসা যায়, তারপরেও কিন্তু এটাকে বাড়ানো যায়। এইভাবে ইনডিফিনিট পিরিয়ড পর্যন্ত কিন্তু বাড়িয়ে দেওয়া যায়, 1 ইয়ার করে। তুমি কম, তবে আর একটা ইনফরমেশন এখানে মনে রাখবে, যদি ইমার্জেন্সি তুলে নেওয়া হয়, তুলে নেওয়ার পরে কিন্তু ওই লোকসভার টেনিউরটা বা ডিউরেশনটা 6 মান্থ পর্যন্ত থাকে, তারপরে থাকে না। হ্যাঁ, তাহলে এমার্জেন্সি পিরিয়ডে লোকসভার টেনিউর 1 ইয়ার বাড়ানো যায়, এবং এইভাবে 1 ইয়ার করে বাড়িয়ে বাড়িয়ে ইনডিফিনিট পিরিয়ড পর্যন্ত টেনে নেওয়া যায়। তার জন্য লোকসভাতে বিল পাস করিয়ে নিতে হয়। ওকে, আচ্ছা, আমরা আছি পরের পেজে। আমরা এবার আলোচনা করব কোয়ালিফিকেশন নিয়ে। ওকে, মানে লোকসভার মেম্বার হতে গেলে কি কি কোয়ালিফিকেশন লাগে। ভেরি সিম্পল, এখান থেকেও কোশ্চেন দেয় এক্সামে। হ্যাঁ, তো সেটা হচ্ছে আর্টিকেল 84 এ লেখা আছে যে আমাদের যে লোকসভার যারা মেম্বার মানে এমপি হতে গেলে হ্যাঁ কি কোয়ালিফিকেশন থাকতে হয়। ভেরি ইজি। নাম্বার 1 যেটা দেশের নাগরিক হতে হবে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, এটা একটা মনে রাখবে। নাম্বার 1 এটা। নাম্বার 2 এদের এজ, নাম্বার 2 এদের এজ হতে হবে মিনিমাম 25 ইয়ার্স। ওকে, নেক্সট যেটা বলার সেটা কি, এদের এজ মিনিমাম 25 ইয়ার্স হতে হবে, যেটা আমাদের ভারতীয় সংবিধানে মেনশন করা আছে। শুধু তাই না, এদেরকে একটা শপথও নিতে হয়, এদেরকে একটা শপথও নিতে হবে। হ্যাঁ, লোকসভাতে যে হাউস তাতে এন্ট্রি করার আগে একটা শপথও নিতে হয়, সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কোয়ালিফিকেশনের মধ্যে এটা আছে। আরো যদি কোনো চেঞ্জেস বা প্রভিশনস অ্যাড হয়,
সেটা পার্লামেন্ট টাইম টু টাইম করতে পারে। তাহলে আরো প্রভিশন অ্যাডেড হতেই পারে, সেটা কে করতে পারে, সেই পাওয়ারটা কার আছে, অ্যাডেড বাই পার্লামেন্ট টাইম টু টাইম। পার্লামেন্ট টাইম টু টাইম, টাইম টু টাইম মানে হতেই পারে যে এটা এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করে দেওয়া হোক। হ্যাঁ, তো এটা চেঞ্জ করার পাওয়ারটা পার্লামেন্টের হাতে আছে। আবারও বলছি, দেশের নাগরিক হতে হবে, মিনিমাম এজ 25 ইয়ার্স হতে হবে, একটা শপথ নিতে হবে, আর তা না হলে পরে আর নতুন যদি কোনো কিছু চেঞ্জেস আনতে হয় সেই পাওয়ারটা কিন্তু পার্লামেন্টের হাতে আছে। ব্যাস এইটুকু, আর কিচ্ছু এখান থেকে জানার নেই আমাদের। হ্যাঁ, এবার আসছি আমরা কনস্টিটিউশনের যে আমাদের লোকসভার যে ভ্যাকেটিং অফ সিটস, কি কি কারণে ভারতীয় সংবিধানে বলা আছে যে কি কি কারণে এমপিরা তাদের সিটকে খালি করতে পারে, ভ্যাকেট হতে পারে। লেখা আছে কি পয়েন্টে, পয়েন্টে প্রথমে লেখা আছে, ভালো করে দেখবে, ডবল মেম্বারশিপ বলা আছে। ডবল মেম্বারশিপ, ডবল মেম্বারশিপ সিস্টেমটা কি একটু ভালো করে এখানে বুঝে নেবে। এখানে কয়েকটা পয়েন্ট আমি ডিসকাস করব, সেটা যদি ভালো করে শোনো তাহলে আমি যে কোনো পরীক্ষা, আবারও বলছি, যে কোনো পরীক্ষা কিন্তু কোশ্চেন কিন্তু ইজিলি অ্যান্সার করা যাবে যদি তোমরা এটা ভালো করে দেখো। লোকসভার থেকে যে কোনো কোশ্চেন, ডবল মেম্বারশিপ এখানে বলা আছে, ডবল মেম্বারশিপ এখানে কথাটা বলা আছে। কারণ কি, এখানে ভালো করে বোঝো, কোনো একজন পার্সন, হ্যাঁ, কোনো একজন পার্সন একই সাথে লোকসভাতে এবং রাজ্যসভাতে দুটো হাউসেই ইলেক্টেড হলো। ভালো করে বুঝবে, কোনো একজন পার্সন দুটো হাউসেই ইলেক্টেড হলো একই সঙ্গে, হ্যাঁ, তাকে এইরকম যদি সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে তাকে 10 days এর মধ্যে বলতে হবে কোন হাউসের সে মেম্বার হতে চায়। যদি সে না বলে 10 দিনের মধ্যে, তাহলে কিন্তু রাজ্যসভার পদটা বা মেম্বারশিপটা তার অটোমেটিক্যালি সরিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে কি বললাম বুঝতে পেরেছো, যে কোনো একজন পার্সন যদি লোকসভা এবং রাজ্যসভাতে একই সঙ্গে ইলেক্টেড হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে 10 days এর মধ্যে তাকে বলতে হবে কোন হাউসের সে মেম্বার হতে চাইছে। আদারওয়াইজ কিন্তু তার রাজ্যসভার মেম্বারটা যেটা, সেটা কিন্তু ভ্যাকেটিং হয়ে যাবে, ভ্যাকেট হয়ে যাবে। ওকে, আরো এখানে কয়েকটা ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। ধরো কোনো একজন পার্সন, ধরো সাপোজ লোকসভাতে মেম্বার রয়েছে, ঠিক আছে, একই সঙ্গে, তারপর সে রাজ্যসভাতে আবার ইলেক্টেড হলো, হতেই পারে, জাস্ট আমি বলছি এটা, যে লোকসভাতে বেশি ইলেক্টেড হয়ে রয়েছে, তারপর সে রাজ্যসভাতে ইলেক্টেড হয়ে অলরেডি সে লোকসভার মেম্বার, ভালো করে বুঝবে, তারপর আবার রাজ্যসভার সে মেম্বার হওয়ার জন্য ইলেক্টেড হয়েছে। তাহলে এরকম যদি হয় তাহলে তার এই লোকসভার মেম্বারশিপটা ক্যান্সেল হয়ে যাবে, কারণ সে লোকসভার মেম্বারশিপ অলরেডি ছিল, তারপর আবার রাজ্যসভাতে ইলেক্টেড হওয়ার জন্য নমিনেটেড করেছিল এবং সে ইলেক্টেড হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার ফার্স্ট হাউসটা কিন্তু খালি হয়ে যাবে। এটা একটা ব্যাপার। আবার আর একটা জিনিস এখানে বলার, যে এখন তোমরা দেখতেই পাচ্ছ আমাদের যে লোকসভা ইলেকশনটা হচ্ছে, সেখানে কিন্তু একজন পার্সন সে ভারতের দুটো কনস্টিটিউয়েন্সিতে নমিনেটেড হচ্ছে, মানে ইলেকশনের জন্য নমিনেশন ফাইল করছে, দেখতেই পাচ্ছ। তো হতেই পারে যে কোনো একজন লিডার সে একই সঙ্গে লোকসভারও আবার লোকসভার দুটো হাউসে সে মানে দুটো জায়গাতে, দুটো কনস্টিটিউয়েন্সিতে সে ইলেক্টেড হলো, হতেই পারে। যদি এইরকম সিচুয়েশন অ্যারাইজ করে তাহলে কিন্তু তাকে বলতেই হবে, ধরো সাপোজ আমি এখানে এক্সাম্পল লিখি, ধরো লোকসভাতে দুটো সিট, হ্যাঁ, দুটো পয়েন্টে সে ইলেক্টেড হলো, তাকে কিন্তু ইলেক্টেড হওয়ার পর তাকে দুটো জায়গা থেকে কোন জায়গা থেকে সে মেম্বার হয়ে থাকতে চায় তাকে বলতে হবে। যদি সে না বলে তাহলে কিন্তু দুটো জায়গায় তার ক্যান্সেল হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে এগুলো, এগুলো স্টেটমেন্ট আকারে কিন্তু দিতে পারে। যদি দুটো হাউসের লোকসভার যদি দুটো কেন্দ্র থেকে সে ভোটে নির্বাচিত হয়, তাহলে কিন্তু কোন কেন্দ্রেতে সে মেম্বার হয়ে থাকবে তাকে অপশন দিতেই হবে। যদি না দেয় তাহলে কিন্তু দুটো জায়গা থেকেই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এই ইনফরমেশন গুলো মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। ডিসকোয়ালিফিকেশন একটা বলি, লোকসভার মেম্বারও ডিসকোয়ালিফাইডও হতে পারে, সেটাও আমাদের ভারতীয় সংবিধানের মেনশন করা রয়েছে। কিভাবে হতে পারে সেটা 10 শিডিউল, মনে রাখবে 10 শিডিউলে এটা দেয়া আছে, যেটা আগে কনস্টিটিউশনে ছিল না। 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1985-এ এটা ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়েছে। ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়েছে যে 1985 সালে যে টপিকটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন মানে কেউ একজন পার্সন কখন দল ত্যাগ করতে পারে বা কিরকম সিচুয়েশন হতে পারে, কখন সে ডিসকোয়ালিফাইড হতে পারে, সেগুলো কিন্তু এই 10 শিডিউল 52nd অ্যামেন্ডমেন্টে, হ্যাঁ, 1985 সালে এটা ভারতীয় সংবিধানে ইনক্লুড করা হয়। রেজিগনেশন,
কোন লোকসভার মেম্বার যদি রিজাইন করতে চায়, রেজিগনেশন কাকে দেবে? অ্যান্সার হবে স্পিকার। এটাও ইম্পর্টেন্ট ইনফরমেশন। লোকসভার কোন মেম্বার যদি রিজাইন করতে চায়, রেজিগনেশন লেটার সাবমিট করবে কোথায়, কাকে দেবে, কাকে অ্যাড্রেস করবে? স্পিকারকে। অ্যাবসেন্স বলা আছে। অ্যাবসেন্স, অ্যাবসেন্স মানে কি, কোনো একজন পার্সন মানে মেম্বার, ওকে অবশ্যই মেম্বার, যদি সে কন্টিনিউয়াসলি 60 days অ্যাবসেন্ট থাকে উইথাউট পারমিশন, লোকসভার পারমিশন ছাড়া কোনো পার্সন যদি কোনো মেম্বার স্পেশালি 60 days কন্টিনিউয়াসলি সে অ্যাবসেন্ট থাকে, তাহলে কিন্তু তার মেম্বারশিপ লোকসভা থেকে ক্যান্সেল হবে। এটাও ইম্পর্টেন্ট, মনে রাখবে। আদার কিছু কেস আমি আলোচনা করব, যেমন ধরো ইলেকশন যে হয়েছে, সেই ইলেকশনটা ভয়েড হয়েছে, সেখানে রিগিং করা হয়েছে। হ্যাঁ, তাহলে যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করে যে সেটা ওখানে ওটা ভয়েড হয়েছে ইলেকশনটা, তাহলে কিন্তু তার মেম্বারশিপ ক্যান্সেল হতে পারে। কোনো একজন পার্সন সে ভাইস প্রেসিডেন্ট বা প্রেসিডেন্ট যে কোনো একটা অফিসে ইলেক্টেড হলো, তার তখনও কিন্তু তার এই মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে। শুধু এই না, আরো এরকম কিছু পয়েন্টস থাকতেই পারে, সেগুলো কিন্তু আমরা আর এখানে ডিটেলসে বেশি আলোচনা করছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। ওথ অর অ্যাফার্মেশন, প্রত্যেকটা মেম্বার ইলেক্টেড হওয়ার পর এদের কিন্তু ইলেক্টেড কি হয় তোমরা জানো, 543 এমপিস কদিন আগে ইলেকশন হলো। সাধারণ মানুষ আমরা ভোট দিয়ে যারা আমরা ভোটার, তারা ভোট দিয়ে নির্বাচিত করি। ভোটে নির্বাচিত হওয়ার পর ওদের কিন্তু একটা শপথ নিতে হয়। ঠিক আছে, সেই শপথটা কিন্তু সম্বন্ধে কিন্তু আমাদের জানতে হবে। সেই শপথটা কে করায়? শপথটা এটা শুনে নাও একটু, বাই প্রেসিডেন্ট হবে অ্যান্সার। ওকে, অ্যান্সার হবে বাই প্রেসিডেন্ট। ভেরি ইজি, অত ডিটেলস আর যাচ্ছি না। হ্যাঁ, প্রেসিডেন্ট কিন্তু এদেরকে শপথ বাক্য পাঠ করায়, এটা একটু মনে রাখবে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। চলে যাচ্ছি আমরা পরেরটায়। পরে আছে স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস। স্যালারি অ্যান্ড অ্যালাউন্সেস মানে এরা তো একটা স্যালারি পায় এমপিরা। হ্যাঁ, তো স্যালারিটা কত হবে, তাদের স্যালারি এই মুহূর্তে কত হতে পারে, এটা যদি বাড়ানো হয় সেই পাওয়ারটা কারাতে আছে, এইগুলো জাস্ট, আর কিচ্ছু না। হ্যাঁ, তো এরা একটা স্যালারি এবং কিছু সুযোগ সুবিধা পায়, সেটা একটু শুনে নাও। স্যালারিটা বাড়ানোর পাওয়ারটা আছে পার্লামেন্টের। এই মুহূর্তে একটা স্যালারি তারা অবশ্যই পায়। হ্যাঁ, এই মুহূর্তে বোধহয় আমরা জানি হয়তো 1 লাখ মতো, খুব বেশি হলে স্যালারি পাচ্ছে এই মুহূর্তে। হ্যাঁ, 1 লাখ মতো। কিন্তু এই স্যালারি যদি বাড়ানোর পাওয়ার থাকে, সেই পাওয়ারটা আছে পার্লামেন্টের হাতে। এই মুহূর্তে যা স্যালারি লোকসভার মেম্বারদের, তাদের যদি বাড়ানোর ব্যাপার থাকে, সেটা কিন্তু পাওয়ারটা পার্লামেন্টের হাতে আছে। টাইম টু টাইম সেটা চেঞ্জ করতে পারে। হ্যাঁ, এই মুহূর্তে 1 লাখ হয়তো পাচ্ছে, এটা একটু চেঞ্জও হতে পারে। হ্যাঁ, এটা চেঞ্জেবল, আর সেটা চেঞ্জের পাওয়ারটা কিন্তু পার্লামেন্টের হাতে আছে। ব্যাস এইটুকু, আর এখান থেকে আর কিচ্ছু জানতে হবে না। ঠিক আছে, ওকে, চলে যাচ্ছি আমরা পরেরটাই। এবার আসে প্রিসাইডিং অফিসার্স অফ লোকসভা। ফলো করে দেখবে, লোকসভা যখন টিভিতে দেখবে, লোকসভা যখন কোনো মিটিং অর্গানাইজ করা হয়, দেখবে লোকসভা যারা মেম্বার্স প্রেজেন্ট থাকে, তারা কাউকে ফলো করে দেখবে, যখন সেশন টিভিতে দেখায়, যে কোনো নিউজ চ্যানেলে দেখায়, দেখবে ফলো করে দেখবে কাউকে টার্গেট করে ওরা প্রত্যেকটা কথাগুলো বলছে। তার মানে কি, ওই হাউসটাকে অর্গানাইজ করার জন্য, পরিচালনা করার জন্য, কন্ডাক্ট করার জন্য ওখানে একজন থাকে, তাকে আমরা প্রিসাইডিং অফিসার্স বলছি। সেই প্রিসাইডিং অফিসার্স কে কে হতে পারে, পদটার নাম কি হতে পারে? সেই প্রিসাইডিং অফিসার্স হচ্ছে একটা স্পিকার, আর একটা হচ্ছে স্পিকার প্রিসাইডিং অফিসার। হ্যাঁ, শর্টে আমি লিখছি পিও। সেই পিও হচ্ছে দুটো, একটা হচ্ছে স্পিকার, একটা হচ্ছে ডেপুটি স্পিকার। এরা হচ্ছে প্রিসাইডিং অফিসার্স অফ লোকসভা, হু প্রিসাইডস ওভার দ্য মিটিং অফ লোকসভা। ওকে, তো বেশি ডিটেলস যাবো না, কারণ অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। হ্যাঁ, শুনে নাও তোমরা। স্পিকার এবং ডেপুটি স্পিকার হচ্ছে প্রিসাইডিং অফিসার, এদের কাজ হাউসকে পরিচালনা করা, লোকসভাকে পরিচালনা করা। স্পিকারের কাজ আর ডেপুটি স্পিকারের কাজ। ঠিক আছে, স্পিকার এবং ডেপুটি স্পিকারের ব্যাপারটা কি শুনে নাও। স্পিকার যদি কখনো অনুপস্থিতি থাকে, অ্যাবসেন্স থাকে, তার জায়গায় কাজটা করবে ডেপুটি স্পিকার। তাছাড়াও আছে, হ্যাঁ, প্যানেল আছে একটা চেয়ারপারসন, সেটা আমি পরে বলছি। কিন্তু স্পিকারের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার লোকসভাকে অর্গানাইজ করে।
ওকে, এটা একটা ব্যাপার। আর একটা কি, স্পিকার এবং ডেপুটি স্পিকার কিভাবে আসে? স্পিকার এবং ডেপুটি স্পিকার আর ইলেক্টেড বাই দ্য মেম্বার্স অফ লোকসভা, এটা মনে রাখবে। লোকসভার যারা মেম্বার তাদের মধ্য থেকে দুজন পার্সনকে ইলেক্টেড করা হয়, তারাই হচ্ছে স্পিকার এবং ডেপুটি স্পিকার হয়। ব্যাস এইটুকুই। এর থেকে বেশি ডিটেলস আমি আর যাচ্ছি না। স্পিকার যদি কখনো রিজাইন করতে চায় তাহলে ডেপুটি স্পিকারকে রেজিগনেশন লেটার দেবে, ডেপুটি স্পিকার রিজাইন করতে চাইলে স্পিকারকে দেবে। ওকে, এদের পদ থেকে সরিয়ে দেওয়া যায়, রিমুভ করে দেওয়া যায়, সেটাও একটা ব্যাপার। তার জন্য এদেরকে একটা 14 ডেজের নোটিশ দিতে হয় যে তা আপনাদের এগেইনস্টে একটা রিমুভ করার একটা মোশন আনা হচ্ছে। তার জন্য কিন্তু যতজন মেম্বার আছে লোকসভার, সেই মেম্বারের স্পেশাল মেজরিটিতে বা ম্যাক্সিমাম এফেক্টিভ মেজরিটিতে বিলটা পাশ করিয়ে নিলেই স্পিকারকে এবং ডেপুটি স্পিকারকে দুজনে তার পদ থেকে সরিয়ে দেওয়া যায়। এটাও একটা ইনফরমেশন মনে রাখবে। তার জন্য 14 ডেজের একটা নোটিশ দিতে হয়। হ্যাঁ, ফার্স্ট যে স্পিকার ছিল আমাদের, তার নাম জিভি পাভালাঙ্কার প্রেজেন্ট। তখন আবার যে ডেপুটি স্পিকার ছিল সেটা অনন্ত সামাং আয়াঙ্গার, এটাও একটু মনে রাখবে। এই মুহূর্তে আমাদের যে স্পিকার আছে ওম বিড়লা, সেটাও একটু মনে রাখবে। এবং ডেপুটি স্পিকারের যে পদটা সেটা কিন্তু এখন খালি আছে, সেটাও তোমাদের বললাম, এটা তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে পড়বে। আর আরেকটা 10% একটা প্যানেল করে রাখা হয়। হ্যাঁ, 10% করে কে? সেটা করে হচ্ছে স্পিকার, এটা মনে রাখবে। করে হচ্ছে স্পিকার 10% একটা প্যানেল করে রাখে। বাই চান্স যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনেই অ্যাবসেন্স থাকে, তখন এই 10% মধ্যে যে কোনো একজনকে দেওয়া হয় হাউসকে পরিচালনা করার জন্য। এবং ওই সময় সেই স্পিকার যে পাওয়ারটা এনজয় করে, ও সেই সেম পাওয়ারটা এনজয় করে। এটাও বলে রাখলাম, 10% কিন্তু একটা থাকে, একটা প্যানেল কিন্তু করা থাকে। ব্যাস এইটুকু। হ্যাঁ, আচ্ছা, চলে যাচ্ছে আমরা পরের টাইম। ওকে, হ্যাঁ, আমাদের এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে ডিটেলসে আলোচনা করব রাজ্যসভা নিয়ে। আমি যা এখানে আলোচনা করলাম এনাফ ফর এনি এক্সাম। ইভেন তোমরা যদি আইএস এর জন্য প্রিপারেশন করো, লোকসভা থেকে যে কোশ্চেন গুলো আসবে সেখান থেকে কিন্তু এর মধ্যে থেকে ঘোরাফেরা করবে। তো রেল, ব্যাংক, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, সিজিএল, ক্লার্কশিপ সব কভার করবে যদি এই একটা ভিডিও দেখো। লোকসভা থেকে যে কোশ্চেন গুলো আসবে তার জন্য কিন্তু এটা এনাফ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।